সময়টা 1982 সাল, বৈশাখ মাস। গ্রামে তখন ধান কাটার মৌসুম চলছে। বিভিন্ন জায়গা থেকে কৃষাণ এসে গেছে আকবর নানাদের গ্রামে, যাদেরকে ওইখানে সবাই পরবাসী বলে ডাকে। এরা সবাই একসাথে আসে এবং এক এলাকার ধান কাটা শেষ হলে অন্য এলাকায় চলে যায়। আকবর নানার নিজস্ব কিছু নামমাত্র জমি জমা ছিল, তিনি নিজেই সেই জমি জমা চাষাবাস করতেন আর কি। শুধুমাত্র ধান কাটার সময় পরবাসীরা আসলে তাদের এক বা দুইজনকে সাথে নিয়ে তিনি ধান কাটার সময় একটু কাজ করিয়ে নিতেন আর কি, বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিতেন। তো সেইবার আকবর নানাদের গ্রামে প্রতি বছর যে পরবাসীদের দল আসতো তারা আসতে পারেনি, কারণ অন্য এলাকার ধান কেটে তারা শেষ করতে পারেনি। তাই গ্রামের লোকজন খবর দেয় নতুন এক দলকে। 2 দিনের মধ্যে সেই নতুন দল চলেও আসে। দলটিতে হিন্দু মুসলিম মিলে মোট 17 জন ছিল। আসার পরের দিন থেকে শুরু হয়ে যায় তাদের ধান কাটা। সারাদিন খেতে ধান কাটার যে কাজ, এটা শেষে রাতের বেলা সবাই মিলে একটু তাস খেলতো। আকবর নানাও তাদের সাথে প্রায় যোগ দিতেন। তো এই নতুন দলের সাথে প্রথম দিন তাস খেলতে বসে আকবর নানা খেয়াল করেন সবাই এটা সেটা নিয়ে ব্যস্ত থাকলেও পরবাসীদের একজন বয়স আনুমানিক 40 কি 45 হবে, তিনি চুপচাপ ঘরের কোনায় বসে আছেন। প্রথম দিন দেখে ভেবেছেন হয়তো কাজ করে ক্লান্ত, কিন্তু না। আকবর নানা খেয়াল করেন লোকটি সব সময় চুপচাপ থাকেন এবং একাই থাকেন। কারোর সাথে হাসি তামাশা তো দূরের কথা, জরুরি দরকার ছাড়া কথাও বলেন না ঠিক মতো। কিছু বললে হ্যাঁ না এভাবে উত্তর দেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকেন আর কি। আকবর নানা একটু আগ্রহ বোধ করেন লোকটির উপরে। অন্যদের জিজ্ঞেস করলে তারাও তেমন কিছু জানেন না বলে আকবর নানাকে উত্তর দেন। তারা আসার আগের দিন নাকি লোকটি তাদের সাথে দেখা করে ধান কাটতে আসার আগ্রহ প্রকাশ করে, তারাও তাকে নিয়ে আসেন। এতটুকুই জানেন তারা ওই লোকটি সম্পর্কে, আর এতটুকু বলেছেন যে উনি যশোরের কোন একটা গ্রাম থেকে এসে তাদের দলে যোগ দিয়েছেন। এর থেকে বেশি কিছু কেউ বলতে পারে না। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। গ্রামে পরবাসী দলটি এক একজন করে যে গেরস্থ বাড়ি ছিল তাদের ধান কাটা শেষ করছেন। আজকে এক বাড়ির কোন একজন গেরস্থের জমি জমা ধরেন, সেটা শেষ করেন, পরে আর এক গেরস্থের জমি জমা, এইভাবে একজন একজন করে গেরস্থের জমি জমা তারা কেটে শেষ করছেন। এই যে আকবর নানা, এই ওনার অল্প কিছু জমি ছিল বিলের ভেতরে, সেই জমি ধান কিন্তু পেকে গেছে, ধান কাটার সময় চলে আসে। তাই পরের দিন তিনি অন্য কারো জমির ধান কাটার কাজ হাতে নেননি। ফজরের নামাজ পড়ে তিনি প্রয়োজনীয় সব জিনিস একটি নৌকায় নিয়ে চলে যান বিলের ভেতরে তার নিজ খেতে। যারা গ্রাম এলাকায় থাকেন তারা হয়তো জানেন যে বিলের জমিগুলোতে ধান কাটা কিন্তু অনেক কষ্টের এবং সময় সাপেক্ষ। তাই অনেকেই এই ধান কাটতে যেতে চায় না, বিশেষ করে বিলের ভিতরে। আকবর নানা এটা ভেবেই কাউকে আর বিরক্ত করতে চাননি, ওরা নিজেই চলে যান। পুরনো যে পরবাসীদের দল আসতো তাদের মধ্যে অনেকেই আকবর নানাকে তার ধান কাটায় সাহায্য করত, কিন্তু নতুন এই দলের সাথে তার তো এখনো তেমন সম্পর্ক ভালো হয়ে ওঠেনি। তাই একাই তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন। নৌকা নিয়ে বের হওয়ার 1.5 ঘন্টা পরে তিনি তার জমিতে পৌঁছান। খালের পানিতে হাত মুখ ধুয়ে বাড়ি থেকে আনা চিরা গুড় এগুলা খেয়ে পানি খেয়ে খেতে নেমে পড়েন। একা কাজ করছেন, তার উপরে বিলের জমি, কিছুক্ষণ পর পর বিরতি দিয়ে পা থেকে জোক ছাড়াতে হয়, কারণ পানির মধ্যে পা ডুবে থাকার ফলে জোক লেগে যায়, আর এগুলো ছাড়াতে গিয়েও বেশ দেরি হয়ে যায়। তো এভাবে ধান কাটা শেষ করতে করতে আকবর নানার বেশ দেরি হয়ে যায়। সময় তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। তিনি ধান কাটা শেষ করে অল্প কিছু ধান আটি বেঁধে ভাবলেন থাক আজকে আর না, কাল সকালে এসে সব একসাথে আটি বেঁধে নিয়ে যাব। এটা ভেবে তিনি তার ক্ষেত থেকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আইলের উপরে উঠে এলেন। আর ঠিক তখনই তিনি শুনতে পান কোথা থেকে যেন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। ছোট বাচ্চার খুব মায়াবী কান্না। তিনি আশেপাশে খুঁজতে থাকেন এবং অল্প সময় পরে তিনি খুঁজেও পান। তার ক্ষেতের পাশের আরেকটা ক্ষেত রয়েছে, সেই ক্ষেতের মাঝের দিকে ধান গাছের উপরে গামছা দিয়ে মোড়ানো বাচ্চা আকৃতির কিছু একটা দিক থেকে কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজ এত মায়াবী ছিল যে আকবর নানা অন্য কিছু ভাবতেই পারলেন না। তিনি না দেখা সেই বাচ্চার মা বাবার উদ্দেশ্যে গালিগালাজ করতে করতে পাশের ক্ষেতে নেমে পড়েন এবং আস্তে আস্তে এগিয়ে যান।
আর যেতে যেতে অভিশাপ দিতে থাকেন যে এত ছোট বাচ্চাকে ফেলে গেছে। এই কারণে কাছে গিয়ে আকবর নানা বাচ্চাটাকে কোলে নিয়ে তার উপর থেকে গামছাটা সরিয়ে দেন, আর দেখতে পান তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটা জিনিস। তিনি দেখতে পান বাচ্চা ভেবে তিনি যাকে কোলে তুলে নিয়েছেন সেটা কোনো বাচ্চা নয়, সেটা দেখতে আলকাত্রার মতো কুচকুচে কালো বাচ্চা আকৃতির কিছু একটা, যার শরীরে অসংখ্য চোখ। এই ভয়ানক জিনিসের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল। আকবর নানা আরো খেয়াল করলেন জিনিসটার শরীরের সব চোখগুলো পিটপিট করছে। আকবর নানা সাহসী মানুষ ছিলেন, কিন্তু এটা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। বাচ্চার মতো সেই জিনিসটাকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়তেন। এক দৌড়ে খালের সাথে বেঁধে রাখা নৌকায় উঠে তিনি নৌকা বাইতে শুরু করে দেন। এভাবে প্রায় 15 মিনিট দ্রুত নৌকা বেয়ে সামনে এসে একটু বিশ্রাম নেওয়ার জন্য থামেন। তিনি যেখানে থেমেছিলেন খালটি সেখানে বেশ সংকীর্ণ ছিল। খালের দুই পাশের গাছের ডাল এক পাশ থেকে আর এক পাশে চলে গিয়েছে, এমন একটা পরিবেশ ছিল ঠিক সেই জায়গাটাতে। নৌকায় দাঁড়িয়ে হাত বাড়ালে সেই ডালের নাগাল পাওয়া যাবে এমন একটা অবস্থা। তিনি নৌকায় বসেই হারিকেন জ্বালিয়ে নেন এবং তখন যেই ভয়ানক জিনিসটা দেখেছিলেন সেটা নিয়ে ভাবতে থাকেন। এমন সময় তিনি মাথার উপরে থাকা গাছের ডাল থেকে কিছু ফিসফিস শব্দ শুনতে পান। শব্দ শুনে তিনি যখন উপরে তাকালেন তখন কিন্তু কিছুই দেখেননি, তবে কিছু একটা যে গাছের ডালে এতক্ষণ বসেছিল সেটা বুঝতে পেরেছেন, কারণ তিনি উপরের দিকে তাকিয়ে ডালটিকে দুলতে দেখেন। এটা নিয়ে তিনি তেমন কিছু না ভেবে আবার নৌকা বাইতে শুরু করেন। ততক্ষণে আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলো যতটুকু গাছপালার ফাঁকা দিয়ে এসে খালে পড়ছিল তাতে আশপাশ মোটামুটি ঠাহর করে আগানো যাচ্ছিল। আরো 8 ঘন্টা নৌকা বেয়ে সামনে এসে তিনি অবাক হয়ে যান, কারণ তিনি দেখতে পান তিনি যে পথে এসেছেন সেই পথ ধরে 30 গজের মতো দূরে আরেকটি নৌকা পিছু পিছু আসছে। তিনি কিন্তু বেশ অবাক হয়েছিলেন, কারণ নৌকা নিয়ে রওনা দেওয়ার পরে তো এতক্ষণ চোখে পড়লো না কিছু, এখন আবার এটা কোত্থেকে আসলো, কে আসছে সেই নৌকায়? এটা জানার জন্য তিনি তার নৌকা একটু ধীর গতিতে বাইতে শুরু করলেন। ভাবলেন যেই হোক ক্ষেতের মধ্যে তিনি যেই ভয়ঙ্কর জিনিসটা দেখে এসেছেন, আশেপাশে কাউকে পেলে বাকি পথটুকু যাওয়ার সময় ভয়ের ভাবটা তার একটু কমে আসবে। রাতের গ্রামের প্রকৃতি কিন্তু জেগে উঠেছে, আশেপাশে কোনো বাড়িঘর নেই। খালের দুই পাশে ঝোপঝাড় আর গাছপালা, চারপাশে ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, নিশাচর পোকামাকড়ের ডাক। এমন এক গা ছমছমে পরিবেশের মাঝেই তিনি নৌকা চালিয়ে যাচ্ছিলেন আর অপেক্ষা করছিলেন পেছনের নৌকাটার যেন তার একটু কাছে আসে। একটু পরপরই তিনি পেছনে তাকাচ্ছিলেন যে কতটুকু এগিয়ে এসেছে ওই নৌকাটা সেটা দেখার জন্য। যখন পেছনের নৌকাটা আকবর নানার দৃষ্টিসীমার ভেতরে এলো তখন তিনি বুঝতে পারলেন তিনি এই নৌকার জন্য অপেক্ষা করে চরম ভুল করেছেন। তিনি পেছনে তাকিয়ে দেখতে পান নৌকার উপরে কোনো মাঝি বা কোনো মানুষ নাই। ক্ষেতের ভিতরে দেখে আসা অসংখ্য চোখ বিশিষ্ট সেই ছোট্ট কালো অবয়বটির মতো প্রায় 10-12টি অবয়ব নৌকার দুই পাশে পানিতে পা ঝুলিয়ে পায়ের সাহায্যে নৌকা বেয়ে দ্রুত সামনে আসার চেষ্টা করছে। এত দূর থেকেও আকবর নানা পরিষ্কার দেখতে পান সেই অবয়বগুলো সারা শরীরে শুধু চোখ আর চোখ, আর সেই চোখগুলো পিটপিট করছে। সবগুলো চোখ তাকিয়ে আছে, তাদের হাতে, পায়ে, পেটে, বুকে, মুখে সব জায়গায় চোখ ব্যতীত আর কিছুই নাই। আর সব চোখগুলোই আকবর নানার নৌকার দিকে তাকানো। আর এই চোখগুলো আকবর নানার দিকে মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ পিটপিট করছে। আকবর নানা এই দৃশ্য দেখে ভয়ে আর কিছু চিন্তাই করতে পারছিলেন না। তিনি দ্রুত বৈঠা বাইতে আরম্ভ করেন আর চিৎকার করে আল্লাহকে ডাকতে শুরু করেন। বৈঠা বাঁধছিলেন আর বারবার পেছনে তাকাচ্ছিলেন যে ওই জিনিসটা ধরলো কিনা, তাকে এখনই চলে আসলো কিনা, তার নৌকাকে ধরে ফেললো কিনা। সাহসী মানুষ ছিলেন আকবর সাহেব, কিন্তু এমন পরিস্থিতিতেও নিজের কাণ্ড জ্ঞান তিনি হারাননি, বরং তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন পেছনের নৌকার সাথে দূরত্ব বাড়ানোর। হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন সেই নৌকাটা থেমে গেছে, সামনে আসছে না। আর নৌকার উপরে দেখা সেই ভয়ঙ্কর অবয়বগুলোকেও আর দেখা যাচ্ছিল না। তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দোয়া কালাম পড়তে পড়তে সামনে আগাতে থাকেন। আরো কিছু সময় পরেই তিনি গ্রামের সীমানা সংলগ্ন একটি ব্রিজ দেখতে পান। এরপরে মোটামুটি ভালোভাবে তিনি ব্রিজের কাছে এসে পৌঁছান। নৌকা থেকে নেমে কোনো মতে নৌকা বেঁধে তিনি জিনিসপত্র এবং হারিকেন হাতে নিয়ে
দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দেন। ব্রিজ থেকেও ওনার বাড়ি প্রায় 12 থেকে 15 মিনিটের হাঁটা পথ। আল্লাহ আল্লাহ করতে করতে তিনি হাঁটা শুরু করেন। অল্প কিছু দূর যাওয়ার পর তিনি টের পান তার পেছনে পেছনে কারা যেন আসছে। একজন না, অনেকগুলো মানুষ হাঁটলে যেমন শব্দ হয় ঠিক তেমন। বেশ কয়েকবার পেছনে ফিরে তিনি কাউকে দেখতে পাননি, কিন্তু তিনি নিশ্চিত কেউ আসছে তার পিছনে, কারণ পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ, শুকনো ডাল ভাঙার শব্দ ইত্যাদি তিনি শুনছিলেন। ভয়ে আকবর নানার তখন শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু তিনি থামছিলেন না। আল্লাহকে ডাকতে ডাকতে দ্রুত এগিয়ে যেতে থাকেন। এভাবে একসময় তিনি বাড়ির কাছে চলে আসেন। এসে দ্রুত দরজায় ধাক্কা দেন আর চিৎকার করে ঘরের লোকজনদেরকে ডাকেন। তার চিৎকারে তার বাড়ি সহ আশেপাশের বাড়ি থেকে লোকজন দৌড়ে আসে। আকবর নানা এত ভয় পেয়েছিলেন সেদিন যে তিনি বাড়িতে আসার 2 ঘন্টা পরেও কথা বলতে পারছিলেন না, শুধু ঘামছেন আর বাইরে উকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছিলেন। এটাই দেখার চেষ্টা করছিলেন কেউ আসলো কিনা তার বাড়িতে। সেই অসংখ্য চোখ বিশিষ্ট ওই অবয়বগুলো তার বাড়িতে চলে আসলো না তো কি হবে? বাড়িতে আসলে তার পরিবারের কি হবে? যাই হোক, একটু ধাতস্থ হওয়ার পরে আকবর নানার বাবা জিজ্ঞেস করেন কি হয়েছে। এরপরে আকবর নানা শেষ বিকেল থেকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন। ঘরের সবাই শুনে ভয় পেয়ে যান। সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন যে আকবর নানা সহি সালামতে বাড়িতে ফেরত এসেছেন। এরপর সবাই একটু পানি পড়া খাইয়ে দেন। আকবর নানার স্ত্রী তাকে দায়ের উপর লবণ রেখে চেটে খাওয়ান। গ্রামে সাধারণত ভয় পেলে যেটা করা হয় আর কি। তখনকার সময় কেউ ভয় পেলে এসবের প্রচলন ছিল। যাক, সেদিনের মতো আর কোনো সমস্যা হয়নি। আকবর নানা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে আকবর নানা বুঝতে পারেন তার গায়ে অনেক জ্বর, কিন্তু কিছু করারও ছিল না। ধান কেটে রেখে এসেছেন, সেগুলো তো দ্রুত নিয়ে আসতে হবে, নাহলে তো ধানে পচন ধরে যাবে। তিনি গরিব মানুষ, যদি ধানগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তাই তিনি উঠে পড়েন, ফ্রেশ হয়ে আস্তে আস্তে মসজিদের দিকে যান। সালাত আদায় করে বের হয়ে তিনি সেই পরবাসীদের অস্থায়ী বাসস্থানের দিকে যান। কাউকে সাথে নিতে পারেন কিনা তাই, কারণ গতকাল তিনি যে অবস্থায় পড়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে বেঁচে ফিরে এসেছেন। আজকে একা যাওয়ার তো প্রশ্নই আসে না। পরবাসীদের অনেকেই ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে কাজে যাওয়ার জন্য। ভাত রান্না হচ্ছিল, খেয়েই চলে যাবে এমন একটা অবস্থা। আকবর নানা পরবাসী দলের প্রধানকে ডেকে অনুরোধ করলেন যে তার সাথে বিলের ভেতরে কাজ করতে পারবে এমন একজন লোক দেওয়ার জন্য। কিন্তু বিলের ভেতরের কাজের কথা শুনে সবাই বেঁকে বসলো, কেউ যেতে রাজি হলো না। এমন অবস্থায় ওই যে কম কথা বলা এক পরবাসী লোক, ওই লোকটি উঠে এলেন এবং বললেন তিনি যাবেন। আকবর নানা তো খুব খুশি হয়ে তাকে এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নৌকায় করে রওনা দিলেন তার গতকাল কেটে আসা সেই ধানগুলো নিয়ে আসার উদ্দেশ্যে। গতকাল কি হয়েছে এই বিষয়ে আকবর নানা লোকটিকে কিছুই বললেন না, কারণ ভয় পেয়ে আবার বেঁকে বসতে পারে ওই লোকটি, এই চিন্তা করে। যাওয়ার পথে আকবর নানা লোকটির সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ওই যে তার হু-হা উত্তর ছাড়া আর কোনোই উত্তর আসে না। লোকটির নাম ছিল শামসু। তিনি শুধু এতটুকুই বলেছিলেন আকবর নানাকে। প্রায় 1.5 ঘন্টা নৌকা চালিয়ে তারা দুজন কর্মস্থলে পৌঁছান। কিছু খেয়ে নিয়ে কাজ শুরু করে দেন দুজনই। কাটা ধানগুলো আটি বেঁধে নৌকায় তুলছিলেন তারা। কাজের ফাঁকে আকবর নানা লোকটির সাথে ভাব জমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। লোকটি এক মনে কাজ করেই যাচ্ছিলেন। সব ধান নৌকায় যখন তোলা শেষ হলো তখন দুপুর গড়িয়ে গেছে। তারা দুজন হাত মুখ ধুয়ে বাড়ি থেকে আনা পান্তা ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে একটু বিশ্রাম নিতে ক্ষেতের পাশের আইলে বসলো। শামসু নামের ওই লোকটি তখন আকবর নানাকে বললেন, আসো, সামনে তো বর্ষা, তোমার জমির এক পাশে আইল কেটে একটু জায়গা করে দেই, যাতে বর্ষার পানি উঠলে মাছ ঢুকতে পারে। বুদ্ধিটা নিঃসন্দেহে ভালো, তাই আকবর নানা রাজি হয়ে যান। আবার কাজে নেমে পড়লেন দুজনই। দুজন মিলে প্রায় 2 ঘন্টা কাজ করে শেষ করলেন অস্থায়ী একটা পুকুর তৈরির কাজ। কাজ শেষ হওয়ার পরে আকবর নানার খেয়াল পড়লো গতকালের মতো তো আজকে অনেক দেরি হয়ে গেল। তাই তিনি পেছনে ফিরে শামসু নামের লোকটিকে বললেন, ভাইজান চলেন যাই, দেরি হয়ে গেছে। কিন্তু শামসু কোনো উত্তর না দিয়ে কাজ করেই যাচ্ছিলেন। আকবর নানা আবার ডাক দেন তাকে, কিন্তু না, কোনো উত্তর দেন না ওই শামসু, আর ওঠেনও না। তিনি যেভাবে কাজ করে যাচ্ছিলেন ঝুঁকে পড়ে সেভাবে কাজ করে যাচ্ছিলেন। আকবর নানা তখন রেগে তার কাছে গিয়ে তার ঘাড়ে হাত দিয়ে টেনে সোজা করেন তাকে। শামসু সোজা হয়ে দাঁড়িয়ে আকবর নানার দিকে যখনই তাকিয়েছেন তখন আকবর নানা ভয়ে চমকে উঠেছেন। তিনি দেখেন এই শামসু এত রেগে গেছেন যে রাগে তার চোখ লাল টকটকে হয়ে উঠেছে।
সোজা হয়ে দাঁড়িয়ে শামসু আকবর নানাকে সজোরে এক চড় মারেন। আকবর নানা তো হতবাক হয়ে যান, ভয় পেয়ে একটু পিছিয়ে আসেন। শামসু বলেন, আরে দৌড় দিস না রে গাধা, ওই শয়তানগুলো কিন্তু তোরে ছাড়বে না, ওই শয়তানের ছাউগুলান্ডে থুইয়া এইখানেই যাইতে হবে, নয় ওরা যদি তোর সাথে যাইতে পারে তাহলে সামনের বছর আর ধান ফলানো লাগবে না রে বাপু রে। এই বলে শামসু হাতে পানি নিয়ে কি সব পরে আকবর নানার গায়ে ছিটিয়ে দেন। পানি ছিটানোর সাথে সাথে আকবর নানা নিজেই দেখেন তার ঘাড়ের উপর থেকে গতকাল রাত্রে দেখা সেই অসংখ্য চোখের আলকাতরার মতো কুচকুচে কালো একটি অবয়ব লাফ দিয়ে নিচে নেমেই পাশের ক্ষেতের দিকে দৌড়ে চলে গেল। ঘাড়ে যে এই জিনিসটা ছিল উনি তো কোনো ফিলই করেননি। আকবর নানা এটা দেখেই ভয়ে মাটিতে পড়ে যান। তখন শামসু এগিয়ে এসে বলেন, এই নড়িস না, একটা না কিন্তু মেলা কয়টা আছে, একটু সবুর কর, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে আবার একটু হাতে পানি নিয়ে কি সব পরে পানিতে ফু দিয়ে আকবর নানার গায়ে ছিটিয়ে দেন। তখন আর একটা অবয়ব একইভাবে আকবর নানার শরীর থেকে লাফ দিয়ে নেমে পাশের খেতে চলে যায়। এইভাবে 11 বার পানি ছিটানো হয় আর 11টি অবয়ব নেমে পালিয়ে যায় পাশের খেতে ধান গাছের আড়ালে। শেষবার যখন পানি ছিটানো হয় তখন শামসু বলেছিল, আর ভয় নাই রে, ভয় নাই, আর কিচ্ছু হবে না তোর, নামাজ কালাম ছাড়িস না, ঘুমা এখন। এই কথা বলে পানি ছিটানোর পর আর কিছুই বলতে পারেন না আকবর নানা। ঘুম যখন ভাঙে বা জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে তার বাড়িতে আবিষ্কার করেন। ঘরে কিভাবে আসলেন জানতে চাইলে তার স্ত্রী বলেন, গতকাল আকবর নানাকে জ্ঞানহীন অবস্থায় ধান সহ নৌকার উপর থেকে লোকজন উদ্ধার করে তাকে বাড়ি নিয়ে আসে, আর এতক্ষণ যাবত তার কোনো জ্ঞান ছিল না। সবাই আকবর নানাকে এটা ওটা জিজ্ঞেস করা শুরু করলেন। তখন আকবর নানা তাদেরকে সবকিছু খুলে বলেন। খেতে শামসু মিয়া তাকে কি বলেছেন, কি করেছেন, সেই চোখগুলো অবয়বগুলো কিভাবে লাফিয়ে শরীর থেকে বের হচ্ছিল সবকিছু জানালেন। এরপর শামসু মিয়া কোথায় জানতে চাইলে দুই একজন খবর নিতে গেলেন পরবাসীদের আবাসস্থলে, কিন্তু গিয়ে জানতে পারলেন গতকাল আকবর নানার সাথে যাওয়ার পর এই শামসু আর ফেরত আসেনি, কেউ তাকে দেখেও নি। কিভাবে সেদিন আকবর নানা ফিরে এসেছিলেন, শামসু কোথায় হারিয়ে গেলেন, তিনি কে ছিলেন, কিছুই জানা যায়নি। কেউ শামসু মিয়ার কোনো খোঁজ খবর নিতে পারেনি। শামসুকে যারা দেখেছিলেন তাদের মধ্যে একজন সম্পর্কে এই জুবাইর ইসলাম ভাইয়ের মামা হন। ঘটনার সত্যতা যাচাইয়ে তিনি তার সাথে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করেছিলেন। আসলে এই যে ব্যাপারটি, ওই শামসু সাহেব উনি কি মানুষ ছিলেন না জিন ছিলেন এটা জানা যায়নি। এমনকি পরবর্তীতে বিভিন্ন হুজুরদের কাছে জিজ্ঞেস করেও তিনি যে মানুষ না জিন এই বিষয়ে কোনো তথ্যই জানতে পারেনি। তবে এতটুকু জানতে পেরেছিল বিলের মধ্যে কিছু ভয়ানক পিশাচের খপ্পরে তিনি পড়েছিলেন। এই শামসু এই ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু শামসু মিয়া আসলেই কে তা এক রহস্য, কারণ তাকে পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম নীরব হোসেন। তার বয়স 48 বছর। তার বাড়ি খুলনার ভান্ডারকোট এলাকার পূর্বপাড়া জমির মুন্সি বাড়ি নামক এলাকায়। যদিও তিনি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে অবস্থান করছেন এবং বর্তমানে তিনি এখানেই থাকেন। চট্টগ্রামের চৌধুরীহাট ঠান্ডাছড়ি নামক এলাকায় বর্তমানে অবস্থান করছেন। নীরব হোসেন লেখাপড়া না জানা একজন মানুষ। তিনি কেবল টাকার অঙ্ক বা টাকার হিসাব বুঝতে পারেন। তিনি স্বাক্ষরও দিতে জানেন না। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি হলেও নামাজ কালামে একদম নিয়মিত। প্র্যাকটিসিং মুসলিম বলতে যেটা বোঝায়। আমাদের অফিস বিল্ডিং এর বর্তমানে বৃদ্ধিকরণজনিত কাজ চলমান থাকায় এই যে নীরব হোসেন তিনি ওখানকার একজন সিনিয়র মিস্ত্রি হিসাবে কাজ করছেন। কন্ট্রাক্টর আলমগীর ভাইয়ের আন্ডারে তিনি কাজ করছেন তার সঙ্গী সহ। এত কিছু বলার কারণ একটাই, সেটা হলো ঘটনার সত্যতা নিশ্চিত করা। 2 দিন পর পর সন্ধ্যায় তিনি আমার কাছ থেকে তার মজুরি নিয়ে যান। আমি তার কাজ তদারকি করি, ফলে তার সাথে আমার একটা পেশাগত সম্পর্ক গড়ে ওঠে। আমি ঘটনার সংগ্রহের নেশায় তার কাছে জিজ্ঞাসা করি যে আপনারা তো বিভিন্ন জায়গায় কাজ করেন অনেক রাত পর্যন্ত, তো আপনাদের সাথে এমন কোনো ভৌতিক ঘটনা আছে কিনা। প্রথমে তিনি মৃদু হাসলেও পরে বলতে থাকেন তার এমন প্র্যাকটিসিং মুসলিম হয়ে ওঠার পেছনের ঘটনা। যদিও ঘটনাটি খুবই অদ্ভুত, কিন্তু এমন একজন নিরক্ষর লোক তিনি কোনো ঘটনা নকল করে বলবেন সেটা আমার মানতে কষ্ট হচ্ছিল। তাছাড়া তিনি সবসময় নামাজ কালাম পড়েন, তিনি মিথ্যা বলছেন এটা আমার কাছে মনে হয়নি। আর সত্যি বলতে ভৌতিক ঘটনা কিন্তু তেমন কোনো প্রমাণ থাকে না।
এটা নিজের দৃষ্টি আর অনুভূতির ব্যাপার, যা কখনো কাউকে দেখানো বা প্রমাণ করা যায় না। তবে এই নীরব হোসেনের মতো এই হতদরিদ্র দিনমজুর মানুষ, তিনি অভাবকে টপকে এমন প্র্যাকটিসিং মুসলিম হবেন, এবং তার পেছনে যে একটা ঘটনা রয়েছে যেটা উনি বলছিলেন, এটা যে খুব বড় একটা সত্য, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে। এই কারণেই তার এই ঘটনাটি আফমান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের সামনে উপস্থাপন করার সিদ্ধান্ত নেই। আমি এখন নীরব হোসেনের ভাষায় বলার চেষ্টা করব। বলছেন নীরব হোসেন, 1998 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমি চট্টগ্রাম চলে আসি বাড়িতে কিছু না বলে। আমার মা মারা গেছেন আমি ছোট থাকতে। বাবা দ্বিতীয় বিয়ে করলে আমি অনেক কষ্টে বড় হতে থাকি। অভাবের তাড়নায় আমি চট্টগ্রামে কাজের জন্য চলে আসি। প্রথমে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় চায়ের দোকানে কাজ করতাম, পরে হকারদের সাথে ছিলাম, তারপরে রাজমিস্ত্রির হেল্পার হয়ে আল্লাহর ইচ্ছায় আমি এতদূর। ঘটনাটি ঘটে বদ্দারহাটের চাঁদগাঁও আবাসিক এলাকায়। 2000 সালের রমজান মাস। আমি একটা 7 তলা বিল্ডিং এর কাজ করছি। এত বড় বিল্ডিং এর কাজ জীবনে প্রথম করছি, তাই আনন্দ ভয় দুটোই কাজ করছিল। আমি আর আমার সঙ্গী, তার নাম হচ্ছে রাজু, তার বাড়ি সন্দীপ, দুজনেই হেল্পারে কাজ করতাম। ইট টানা আর সিমেন্ট টানাই আমাদের মূল কাজ ছিল। পিলারে পানিও দিতাম। আমাদের বেশিরভাগ কাজই ছিল রাত্রে। যেহেতু আমরা দুজনেই উঠতি বয়সে ছিলাম, সেহেতু দুজনেই খুব ডানপিটে আর দুষ্টু প্রকৃতির ছিলাম। একদিন রমজান মাসে সবার সাথে আমরাও সাহরি করব বলে হাত মুখ ধুয়ে নিচ্ছি। যদিও রোজা থাকতাম না, তবুও সবার সাথে তাল মিলিয়ে চলতে হতো। যেহেতু ওখানে সবার জন্যই রান্না হতো, এই কারণে খেতাম। সেহরি নিচ তলায় আমরা খেতে যেতাম। সেহরি খেয়ে দুজনে 4 তলায় উঠলাম বিড়ি খাবো বলে। যথারীতি বিড়ি ধরাই। আমার বন্ধু রাজু বিল্ডিং এর এক পাশে তাকিয়ে থাকে, তো আমি তার থেকে কিছুটা পিছনে বসে বিড়ি খাচ্ছিলাম। একটু পরে সে আমাকে ডাক দিল যে, নীরব, এদিকে আয়, এটা কি দেখতো। আমি ভাবলাম ইন্টারেস্টিং কিছু হবে হয়তো। পরে গিয়ে দেখলাম পাশের বিল্ডিং এর 4 তলার একটা বাসার জানালার পর্দা ফ্যানের বাতাসে এলোমেলো করে নড়ছে, আর একটা মেয়ের পা দুটো উপর থেকে ঝুলছে। ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে। একটা পর্যায়ে ফ্যানের বাতাসে পর্দাটা যখন এক পাশে চলে গেল, তখন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম দুজনে। দেখলাম একটা মেয়ে ঘরের সিলিং এর সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে, তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে দুজনেই চিৎকার দিয়ে নিচে নেমে আসি আর অন্যদের বলতে থাকি। তারা সহ উপরে গিয়ে দেখে সত্যি একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তারা সবাই নেমে সেই বিল্ডিং এ গিয়ে অবহিত করলে সবাই সেখানে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে মেয়েটির লাশ উদ্ধার করে। সেই বিল্ডিং সহ আশেপাশে একটা শোকের পরিবেশ সৃষ্টি হয়। সকালে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে জানতে পারি মেয়েটির বাবা সরকারি চাকরি করতেন, চাকরির সুবাদে তারা এখানে বাসা ভাড়া নিয়ে থাকতেন। এই ঘটনার পর থেকেই আমরা দুজনেই বেশ কষ্ট পেয়ে রাত্রে আর কারো বাসার দিকে তাকাতেই ভয় পেতাম। যেহেতু রাতের বেলা কাজ করতাম, বাসার দিকে তো নজর পড়তেই পারে, কারণ ওই বিল্ডিং এর পাশেই তো আবাসিক ভবনগুলো ছিল। এই ঘটনার 2 দিন পর থেকে মূলত আসল ঘটনা শুরু হয়। তখন রমজান মাস চলছিল। যেহেতু সাহারের আগ পর্যন্ত কাজ করতাম, সেহেতু দুজনেই 4 তলায় ইট তোলার কাজ করছিলাম। রাত তখন 1টা কি 2টা বাজে। আমি রাজুকে নিচে থেকে ইট এনে দিচ্ছি আর ও সেগুলো 4 তলায় রাখছে। আমি ওকে একবার ইট দিয়ে নিচে নেমে আবার ইট এনে দেখি রাজু মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। আমি পানি ছিটিয়ে ওকে ডেকে তুলি। জ্ঞান ফিরে আসার পরে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকে, বলতে থাকে, আমারে বাঁচা রে ভাই, আমারে বাঁচা। মেয়েটাকে আমি দেখছি বিল্ডিং এর দেয়াল বেয়ে ছাদে উঠতে। পরে নিচ থেকে অন্য শ্রমিকরা উপরে আসে, সবাই ওকে ধরে নিচে নিয়ে আসি। পরে কি হয়েছিল জানতে চাইলেও বলে, আমি ইটগুলো গুছিয়ে রাখছিলাম। একটা সময় আমি সেই বাসার জানালার দিকে তাকাতেই দেখি কে যেন আবার সেই ঘরে ঝুলছে। আমি আরো কাছে গিয়ে দেখার চেষ্টা করি। পরে দেখলাম সেই মেয়েটা হুট করে রশি সহ জানালা দিয়ে বের হয়ে বাইরের দেয়াল বেয়ে মাথা পিছনে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে উপরের ছাদের দিকে উঠে যাচ্ছে। আমি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। ওর কথা শুনে কেউ তেমন একটা গুরুত্বই দেয় না। পরদিন আমি অন্য আরেকজনকে নিয়ে ওখানে কাজ করতে থাকি। ঈদের সময় চলে আসে। এভাবে সবাই বাড়িতে গেলেও
আমি, রাজু আর মানিক নামে আরেকজন আমরা সাইটেই রয়ে যাই। রাজু দিনে কাজ করলেও রাতে আর কাজ করতো না ভয়ে। বিল্ডিং এর উপরের দিকে কাজ শুরু হওয়ায় নিচ থেকে আমরা 4 তলায় থাকা শুরু করি। যেহেতু গরমকাল ছিল, সেহেতু ঈদের পরের দিন কেউই তেমন একটা কাজ করছিলাম না। এমনিতেই কাজ করতে ভালো লাগছিল না। এই সময় আসলে গরমকাল ছিল না বললে আসলে ভুল হবে, আবার যদি বলি যে শীতকাল ছিল সেটাও ভুল হবে। আসলে আমরা কঠিন কাজ করতাম, এই কারণে সবসময় আমাদের গরমই লাগতো। শুধু রাত্রে যখন ঘুমাতাম তখন ফিল করতাম যে ওই সময় শীতকাল চলছে। বিশেষ করে ওই সময় রমজান মাসটা শীতকালে পড়ে গিয়েছিল। আর কাজটা তো আমরা আরো আগে থেকেই করছিলাম, গরমকালের সময় থেকে। রমজান মাসটা শীতকালে পড়ে যায়, আর ঈদের পরে তখনও শীত ছিল। কাজ তেমন একটা আঘাত ছিল না, কারণ অনেক শ্রমিক বাড়িতে ছিল। তো এই যে আমি আর মানিক একদিকে আর রাজু অন্যদিকে শুয়ে এক রাত্রে আমরা গল্প করছিলাম। রাত কয়টা হবে ঠিক মনে নাই। তো কথা বলতে বলতে আমি আর মানিক কখন ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না। হঠাৎ আমার ঘুম ভাঙে দোলনা দোলার শব্দে। মানে দোলনা দুলতে থাকলে রশির যেমন শব্দ হয় ঠিক তেমন। আমি পাত্তা না দিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু এবার মনে হলো কেউ খিলখিল করে হাসছে। আমি আধশো অবস্থায় পেছনে ফিরে দেখি শব্দটা কোন জায়গা থেকে আসছে। পরে দেখলাম সেই বাসার মধ্য থেকেই আসছে শব্দগুলো। আমি ঘুম চোখে উঠে দাঁড়াই, চোখ মুছে দাঁড়িয়ে আর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম কি হচ্ছে। দেখলাম সেই মেয়েটা গলায় দড়ি দিয়ে এদিক থেকে ওদিক দোল খাচ্ছিল আর খিলখিল করে হাসছে। আমি ভয়ে রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কি করব ভাবতে ভাবতে দেখি মেয়েটি গলায় রশি সহ হুট করে জানালা দিয়ে বের হয়ে বিল্ডিং এর দেয়াল বেয়ে ছাদে উঠে যাচ্ছে। তার মাথা পুরোটা পিঠের দিকে ঘোরানো, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, আর তার সারা শরীর থেকে কেমন একটা সাদা আলো বের হচ্ছিল জোনাকির মতো। এটা দেখে আমি পেছনে ফিরে এসে মানিককে ডাকতে যাব, দেখি মানিক তার বিছানায় নেই। এটা দেখে আমি আরো ভয় পেয়ে উপায় না দেখে নিজের বিছানায় আবার শুয়ে আল্লাহ আল্লাহ করতে থাকি। আর ওই দিক থেকে সেই অবয়বটার ছাদে ওঠা আবার ঘরে ঢোকার শব্দ পাচ্ছিলাম। আমি ভয়ে আবার দেখার চেষ্টা করি, দেখি মেয়েটা অনেক জোরে বাতাসের মতো জানালা দিয়ে একবার ঘরে ঢোকে, আবার দেয়াল বেয়ে ছাদে উঠে চারদিকে দৌড়ে আবার দেয়াল বেয়ে হেঁটে নিচে সেই রুমে ঢুকে যাচ্ছে যেই রুমে সে সুইসাইড করেছিল। এভাবে সে করছে তো করছেই, ওঠার সময় দেয়াল বেয়ে ওঠে, নামার সময় সে হেঁটে নামে। একটা সময় দেখলাম সে মনে হচ্ছে উড়ে উড়ে মানে ভেসে ভেসে আমাদের বিল্ডিং এর সামনে এসে শূন্যে ভেসে এদিক থেকে ওদিক দুলছে, আর আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে খিলখিল করে হাসছে। উফ, কি যে ভয়ঙ্কর সে দৃশ্য, এটা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। আবার একটু পরে সে বাতাসে ভেসে তার সেই রুমে ঢুকে গেল, আবার বের হয়ে ছাদে। একটা সময় দেখলাম ছাদ থেকে নামার সময় হঠাৎ আজান শুরু হয়, আর আমার চোখের সামনে মেয়েটা নিচে নামতে গিয়ে হঠাৎ করে ধপ করে মনে হলো যে নিচে পড়ে যাচ্ছে, আর কোথায় যেন মিলিয়ে গেল। এতক্ষণ যে ঝড়ের মতো পরিস্থিতি ছিল, মুহূর্তেই সেটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি আজান শেষ হলে রাজুর রুমে গিয়ে দেখি ওরা কেউই নেই। পরে নিচে চলে আসি। কতক্ষণ পর দেখলাম ওরা দুজনে একসাথে কোথা থেকে যেন আসছে। আমাকে দেখে ওরা বললো, কি রে, কি হয়েছে তোর? আমি তাদের জিজ্ঞেস করলাম, তোরা কোথায় গিয়েছিলি? পরে তারা বললো তারা চা খেতে গিয়েছিল। আমি ঘুমিয়েছিলাম তাই নাকি ওরা আমাকে ডাকেনি। পরে আমি ওদের সব ঘটনা খুলে বলি। পরে রাজু আমাকে সমবেদনা জানায়, আর ওই দিনের পর থেকে আমি নামাজ আর আজানের গুরুত্ব বুঝতে পারি। কেননা আমি তখন ভয়ে কোনো দোয়া দুরূদ পাঠ করতে পারছিলাম না, যেহেতু আমি কিছু জানতাম না, নিরক্ষর আমি, আর লেখাপড়া তো শিখিই নাই, দোয়া কালামও জানতাম না কিছু। এই কারণে আমি আসলে তেমন কিছু পড়তে পারি নাই। এরপরে বেশ কদিন আমরা রাতে কাজ করিনি। পরে সবাই বাড়ি থেকে আসলে আমরা একসাথে কাজ করি। আমাদের যিনি কন্ট্রাক্টর, মহিউদ্দিন কন্ট্রাক্টরকে যখন আমরা সব জানাই, তিনি কোরআন খতমের পানি এনে চারদিকে ছিটিয়ে দেন। এরপর থেকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। এরপর আমি আস্তে আস্তে ধর্মকর্ম শুরু করি, কোরআন তেলাওয়াত শিখি। এভাবেই মূলত আমি প্র্যাকটিসিং মুসলিম হয়ে উঠি। আর এরপর থেকে আমি নামাজ রোজা কখনোই বাদ দিইনি।
তো আফনান ভাই, এই ছিল নীরব হোসেন নামক শ্রমিকের ভয়ানক একটি ঘটনা। যাকে কেন্দ্র করে এই ঘটনাটি শুরু হয়েছিল তার নাম হচ্ছে শাহিন। এই হাফিজদের যে গ্রাম আর এই শাহিনদের গ্রাম একই গ্রাম। শাহিনের বয়স ছিল 17 কি 18 বছর। দেখতে শুনতে খুবই সুন্দর একটা ছেলে ছিল। ওই গ্রামের সবচেয়ে সুন্দর 3টা ছেলেকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, তার মধ্যে যদি আরো সুন্দর কে বলা হয়, তাহলে সবাই এক বাক্যে বলবে এই শাহিন। শাহিন কিন্তু নিজের বাবার কৃষিকাজে দেখাশোনা করত, হেল্প করত, সেই সাথে সে একটা দোকানেও কাজ করত। সকালবেলা সে তার বাবার সাথে কিছুটা সময় কাজ করে দোকানে চলে যেত, আবার সন্ধ্যার পরে বাড়িতে ফেরত আসতো। এইভাবেই শাহিনের দিন কেটে যাচ্ছিল। ঘটনাটির সময়কাল 2013 সাল। আর যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু হাফিজ গ্রামেই ছিল। সময়টা ছিল এমন যে শীতের শেষ দিকে, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হবে। শাহিন হঠাৎ করে পিতামাতার কাছে জেদ ধরে বসে যে সে বিয়ে করবে। এখন শাহিনের বয়স কিন্তু 17-18 বছর। এই কারণে পিতামাতা বিয়ে দিতে রাজি ছিলেন না, কিন্তু শাহিন তো জেদ ধরেই বসে সে বিয়ে করবেই। সে কি করে, সে তার আপন দুলাভাইয়ের সাথে যোগাযোগ করে। এই দুলাভাই থাকতো চুয়াডাঙ্গা জেলার দর্শনার একটি গ্রামে। এখন সে তার আপার কাছে বলছে আমি বিয়ে করব, এরকম বায়না ধরেছে। এখন দুলাভাইকেও রাজি করিয়েছে। দুলাভাই কি করেছে, ওই দর্শনার একটা গ্রামের একটা মেয়ের বাবার সাথে কথা বলেছে। মেয়েটাও দেখতে শুনতে ভালো। তো একটা সময় বলে ওর দুলাভাই যে অমুক দিন আসো সকালবেলা। তো শাহিন কি করেছে, বাড়ির কাউকে কিছু না বলে সকালবেলা না খেয়ে সকাল 8টার দিকে তার একটা বাইক ছিল, বাইক নিয়ে বের হয়ে যায়। তো দর্শনা যেতে তার আসলে বেশি সময় লাগে না, 35 থেকে 40 মিনিট। আর শাহিনদের যে বাড়ি সেখান থেকে চুয়াডাঙ্গা শহরের দূরত্ব 3 কিলোমিটার। তার যে বাড়ি, সেই বাড়ির পাশে আম বাগান রয়েছে, তারপরে মাঠ রয়েছে, সেখান থেকে আধা কিলোমিটার গেলে কবরস্থান রয়েছে, তারপরে আবার মাঠ রয়েছে, এমন একটা এলাকায় শাহিনদের বাড়ি। তো শাহিন বের হয়েছে, বের হওয়ার পর দর্শনা চলে গেছে। তারপর দুলাভাইকে সাথে নিয়ে সেই মেয়ের বাড়িতে যায় মেয়ে দেখতে। তো মেয়ে দেখে তার খুব পছন্দ হয়। সে তার দুলাভাইকে বলে আমি আজকেই এই মেয়েকে বিয়ে করব। এখন দুলাভাই বলে যে আজকেই কিভাবে সম্ভব, এত তাড়াহুড়া করা তো ভালো না। বলে যে না, আজকেই বিয়ে করবো, তুমি চলো আমার সাথে, আমার আব্বা আম্মাকে বলবা আজকে যেন বিয়ের আয়োজন করে। এখন বাধ্য হয়ে তার শ্যালকের আবদার রক্ষা করতে সে ওই শাহিনের সাথে তাদের বাড়িতে গেছে। শাহিন বাড়িতে এসে তার মা বাবার সাথে সেটি নিয়ে কথা বলে যে সে আজকে ওই মেয়েকে বিয়ে করবে। এখন মা বাবা তো রাজি না, স্বাভাবিকভাবে রাজি হওয়ার কথাও না। তারা দেখলো না, শুনলো না, হুট করে আজকেই সেই মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দিবে। এখন ছেলের আবদার শুনে তারা তো হতভম্ব। কিন্তু আরেকটা প্রবলেম ছিল যে শাহিনের বাবার হাতে আসলে টাকা পয়সা ওই সময় ছিল না। তখন শাহিনের মা বলছিল যে কয়েকদিন পরে তো আমরা ভুট্টা বিক্রি করব, ভুট্টা বিক্রি করার পরে তো হাতে টাকা আসবে, তখন ওই মেয়েকে বিয়ে করিস, ওই মেয়ের সাথে তোর বিয়ে দিই, সমস্যা নেই তো। কিন্তু না, শাহিনের কথা হচ্ছে যে আজকেই ওই মেয়ের সাথে তার বিয়ে দিতে হবে। এক কথায় দুই কথায় অনেক কথা কাটাকাটি হয় পিতামাতার সাথে। তার বাবাও তাকে বকাঝোকা করেন, মাও বকাঝোকা করেন। বাড়িতে ছিল বেগুনে দেয়ার বিষ। ওই যে খেতে যে বেগুন ফলে, সেই বেগুনে কিন্তু বিষ দেয়, ওই বিষ ছিল। এখন ওই বিষ হাতে নিয়ে সে দৌড়ে বাড়ির বাইরে চলে গেছে, বাড়ির পেছনে যে বাগান আছে সেই বাগানের দিকে সে বিষ খাবে। এখন কথা হলো যে সে যে চলে গেছে, বাড়ির লোকজন কিন্তু দেখেছে, কিন্তু বাড়ির লোকজন এটা খেয়াল করেনি তার হাতে বিষের বোতল। সে যখন ওই বাগানে গেছে, ওই বাগানে আবার একজন মহিলা ছাগল নিয়ে যাচ্ছিলেন। উনি দেখেন শাহিনের হাতে কি যেন একটা। উনি জিজ্ঞেস করছে কিরে শাহিন কি করিস? তো শাহিন কোনো কথা বলে না। ওই মহিলাকে দেখে সে দৌড় দিয়েছে। তখন ওই মহিলা একটু সন্দেহ লেগেছে, কি ব্যাপার, শাহিন দৌড় দিল কেন? শাহিন একটু আগে যে জায়গাতে দাঁড়ানো ছিল ওই জায়গার কাছে যখন ওই মহিলা হাঁটতে হাঁটতে এসেছে ছাগল নিয়ে, তখন বিষের গন্ধ পান তিনি। গ্রামের মহিলা তো, বিষের গন্ধের সাথে উনি পরিচিত, কারণ তাদেরও তো ক্ষেত খামার আছে, কীটনাশক দিতে হয়। তখন উনি বুঝতে পারেন শাহিন তো বিষ খেয়েছে। উনি চিৎকার করতে করতে শাহিনদের বাড়িতে চলে যান, বাড়ি তো কাছেই ছিল। তখন শাহিনের মা বাবাকে বলেন যে শাহিন তো বিষ খেয়েছে, তাড়াতাড়ি চলো। শাহিনের পিতামাতা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তার দুলাভাই শুনে তো অবাক হন যে শাহিন এই বিয়ের জন্য বিষ খেয়েছে। এখন যেহেতু সে বিষ নিয়ে বাইরে চলেই গিয়েছে, তাড়াতাড়ি তাকে ধরতে হবে, সময় থাকতে তাকে বাঁচাতে হবে। আর তাদের চিৎকার চেঁচামেচিতে আরো লোকজন চলে আসেন।
সবাই মিলে শাহিনকে খুঁজতে বের হয়। সবাই মিলে দৌড় দিতে থাকে যে শাহিন কোথায় গেল। সবাই ওই বাগানের ভিতরে যায়, খুঁজতে খুঁজতে শাহিনকে পায়। শাহিন ওই লোকদেরকে দেখে আবার দৌড় দেয়। এক পর্যায়ে শাহিন একটা পুকুরের ভিতরে ঝাঁপ দেয়, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর শাহিনকে বলা হয়, এই তুই কি বিষ খেয়েছিস? শাহিন কোনো কথা বলে না। শাহিনের শরীর থেকে বিষের গন্ধ আসছিল। তখন তার দুলাভাই বলে, এই সত্যি করে বল, তুই কি বিষ খেয়েছিস নাকি বিষ গায়ে মাখছিস, সেটা বল, নাকি আমাদেরকে ভয় দেখাচ্ছিস, কোনটা, তাড়াতাড়ি বল, কারণ ব্যবস্থা নিতে হবে তো। শাহিন কোনো কথা বলে না। এদিকে শাহিনের এক চাচা, যার বয়স শাহিনের থেকে বেশি হলেও দুজন খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। তার নাম হচ্ছে নাজিম। এই নাজিম একটা কাজ করত, তো তার একটা বাইক ছিল, ডিসকভারি 125 একটা বাইক। তো তিনি বাড়িতে আসার পর ওই বাইকটা ঘরের মধ্যে ঢুকিয়েছেন। ঘরটা উঁচু ছিল, অনেক কষ্টে ওই বাইকটা ঢুকাতে হয় আবার নামাতে হয়। তো উনি এটা উঠিয়েছেন। এরপরে শাহিনের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। তো উনি বাইকটা ওঠানোর পরে আবার ওই শাহিনদের বাড়িতে গেছে, গিয়ে দেখে শাহিন দাঁড়িয়ে আছে, এই অবস্থা, সে নাকি বিষ খেয়েছে। এখন মানে এটা শোনার পর শাহিনের এই চাচার করণীয় হলো যে দ্রুত তাকে নিয়ে শহরের দিকে যাওয়া। যেহেতু তিনি বাইক চালাতে জানতেন, শাহিনও বাইক চালাতে জানে, কিন্তু সে যদি বিষ খেয়েছে তাকে দিয়ে তো বাইক চালানো ঠিক হবে না। এখন ওনার বাইক তো তুলে ফেলেছে, নামাতে সময় লাগবে, দ্রুত পদক্ষেপ নিতে হবে। উনি যেই অবস্থাতেই ছিল ওই অবস্থাতে শাহিনের যে বাইকটা সেটা নিয়ে বের হয়েছে, আর শাহিনকে মাঝখানে বসিয়েছে, আর পেছনে হচ্ছে তার দুলাভাই শাহিনকে ধরে রেখেছে। তারা চলা শুরু করেছে। কিছুটা পথ যাওয়ার পর এই যে নাজিম চাচা যিনি, উনি বলছে, এই শাহিন ঠিক করে বল, তুই কি বিষ খেয়েছিস? তখন শাহিন একটা ভয়ঙ্কর এবং বিস্ফোরক তথ্য দেয়, যেটা শুনে সকলে চমকে ওঠে। শাহিন বলে, হ চাচা, আমি তো বিষ খাইছি, কিন্তু আমি তো বিষ খাওয়ার জন্য দৌড় দেই নাই, আমি ভয় দেখানোর জন্য দৌড় দিছি। তো এক পর্যায়ে মনে হলো অল্প একটু যদি খাই কিছুটা অসুস্থ হব, কিন্তু মরবো না। এই চিন্তা করে আমি বিষের ক্যাপটা খুলেছি। তখন হঠাৎ করে মনে হলো কে যেন জোর করে ওই বিষের শিশিটা আমার মুখের মধ্যে পুরে দিল, এবং পুরো বিষ আমি খাওয়ার পর তারপরে আমি ওই বোতলটা মুখ থেকে বের করতে পারি। বিশ্বাস করো চাচা, আমি ইচ্ছা করে বিষ খাই নাই, আর আমি আত্মহত্যা করার জন্য বাসা থেকে বের হই নাই। আমি ভয় দেখানোর জন্য বের হয়েছিলাম। কিন্তু কিভাবে এটা হলো আমি নিজেও বুঝতে পারছি না। এক বোতল বিষ পুরোটা খেয়েছে, এটা শুনে তো এই শাহিনের যে চাচা নাজিম আর তার দুলা ভাইয়ের তো মাথা ঘোরা শুরু হয়েছে। বলে কি ছেলে, এর মধ্যে কি হয়, হঠাৎ করে এই শাহিনের যে বাইকটা, এই বাইকের তেল শেষ হয়ে যায়। আর তেল শেষ হয়ে গেলেও কাছেই একটা এই বাইকের যে তেল বিক্রির একটা দোকান ছিল, এটা পেট্রোল পাম্প না, দোকান আর কি, সেখানে তারা বাইকটা নিয়ে যেতে সক্ষম হয়। এদিকে শাহিন কিন্তু দুর্বল হয়ে পড়ছে, নিতিয়ে যাচ্ছে আস্তে আস্তে। শাহিন বলছে যে, চাচা দুলা ভাই আমাকে বাঁচাও, আমি তো মরতে চাই নাই, আমাকে বাঁচাও। এদিকে প্রবলেমটা হলো যে চাবি দিয়ে বাইকের তেলের যে ট্যাঙ্কারটা খুলবে, তেল ভরবে, কোনোভাবেই চাবি দিয়ে এই ট্যাঙ্কারটা খুলতে পারছে না। অদ্ভুত ব্যাপার, 15 থেকে 20 মিনিট ট্রাই করছে, কিন্তু তেলের ট্যাঙ্কার খোলে না। এদিকে শাহিনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারা তো আল্লাহ করছে, আল্লাহ কি করি এখন, কিভাবে যাই। ইতিমধ্যে কি করে যে আরেকজন বাইকার, উনি তেল ভরার জন্য আসে। তখন এই সমস্যার কথা উনি শুনে বলে, আচ্ছা দেখি তো, আমি ট্রাই করি। উনি যখন চাবি নিয়ে ওই তেলের ট্যাঙ্কার দিকে এগিয়েছেন এবং মোচড় দিয়েছেন, সাথে সাথে তেলের ট্যাঙ্কার খুলে গেছে। অদ্ভুত ব্যাপার যে তারা একটু আগে একই চাবি দিয়ে ট্রাই করছে, তেলের ট্যাঙ্কার খোলে না, অথচ ওই ব্যক্তি এসে চেষ্টা করার প্রথম ধাপেই তেলের ট্যাঙ্কার খুলে গেল। যাই হোক, তেল ভরা হলো, আবার তারা যাত্রা শুরু করলো। অল্প সময়ের মধ্যেই তারা হসপিটালে চলে আসেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো শাহিনকে ট্রিটমেন্ট দেয়া আসলেই সম্ভব হয়নি। কারণ হলো হসপিটালে আসার পর কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। এখন যেহেতু বিষ খাওয়া রোগী, একটা পুলিশি প্রক্রিয়া রয়েছে, পুলিশকে জানানো হয়, পুলিশ এসে পোস্টমর্টেম করে, তারপর লাশটি দিয়ে দেয়। পুলিশি প্রক্রিয়া শেষে লাশটি গ্রামে নিয়ে আসা হয়। গ্রামে শোকের মাধ্যমে, এত সুন্দর একটা ছেলে কি থেকে কি হয়ে গেল, ও মারা গেল, একটু আগেও তাকে সুস্থ দেখলো সবাই, আর এখন সে মৃত। যেহেতু আত্মহত্যার লাশ, সবাই পরামর্শ দিল খুব দ্রুত দাফন করে দিতে। মাগরিবের নামাজের পরপরই জানাজা করে তাকে দাফন করে দেওয়া হয়। পুরো বাড়িতে শোকের মাতম, কান্নাকাটি, এলাকাবাসীরও মন খারাপ। এরপর থেকেই
মূলত শুরু হলো ঘটনা। ঘটনাটি যার মাধ্যম দিয়ে শুরু হয় বা যার সাথে প্রথম শুরু হয় তিনি ওই গ্রামেরই একটি মসজিদের মুয়াজ্জিন সাহেব। শাহিনকে দাফন কাফন দিয়ে আসার পরে উনি এশার আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যথারীতি মসজিদের পাশে উনি কলে উজু করছিলেন। মসজিদের পাশে একটি কাঁঠাল গাছ রয়েছে, ওই কাঁঠাল গাছের নিচে কল। তো উনি যখন কল চেপে উজু করছিলেন, হঠাৎ করে তার মনে হলো কাঁঠাল গাছের একটা মোটা ডালের উপরে কিছু একটা বসে আছে। সেটা কি উনি দেখার জন্য উপরের দিকে তাকান, দেখেই তো তার চক্ষু চড়ক গাছ। ওরে আল্লাহ, এটা কি? উনি দেখেন শাহিন ওই কাঁঠাল গাছের একটা মোটা ডালের উপর বসে আছে এবং একটা ডাল ঝাঁকাচ্ছে। এটা দেখার পর মুয়াজ্জিন সাহেব কিন্তু বুঝতে পারেন যে খারাপ কিছু হতে যাচ্ছে। আর এটা তো নিশ্চিত শাহিন না, শাহিনের রূপ ধরে কোনো একটা পিশাচ প্রকৃতির জিন এখানে এসেছে। উনি সাহসী মানুষ, আমলওয়ালা মানুষ ছিলেন। তো মুয়াজ্জিন সাহেব বলছেন, এই শাহিন, তুই এখানে কি করিস? তোর জায়গা তো এটা না, তোর যেখানে জায়গা সেখানে চলে যা। তখন শাহিন উত্তরে বলে, আমার খুব কষ্ট হচ্ছে মুয়াজ্জিন সাহেব, আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন মুয়াজ্জিন সাহেব বলেন, তুই কি যাবি নাকি আমি ব্যবস্থা নিব? এই কথা শোনার পর শাহিন কি করে, একটা পাখির মতো অদ্ভুত শব্দ করে, অদ্ভুত শব্দ করে লাফ দিয়ে উড়ে গ্রামের দিকে চলে যায়, মানে গ্রামের যেখানে বসত ভিটা রয়েছে সেই দিকে চলে যায়। মুয়াজ্জিন সাহেব এটা দেখে তো খুব ভয় পান। এরপরে এশার আজান দেন। মুসল্লি যারা আসেন তাদেরকে এই ঘটনা খুলে বলেন যে একটু আগে উনি কি দেখেছেন। মুসল্লিরা এটা শুনে খুবই অবাক হন যে এটা কিভাবে সম্ভব। শাহিন, ওকে তো আমরা একটু আগেই দাফন কাফন করে আসলাম, কিন্তু শাহিন ফিরে এসেছে ভয়ানক এক অবয়বে, এটা কিভাবে সম্ভব? তারা আলোচনা করছে। মুয়াজ্জিন সাহেব বলে যে বাড়ির সকলকে আপনারা গিয়ে সতর্ক করে দেবেন, এরকম সমস্যা যেহেতু আমার সাথে হয়েছে তাহলে আরো অনেকের সাথেই হতে পারে। এদিকে সত্যি সমস্যা কিন্তু শুরু হয়ে গিয়েছে, প্রিয় লিসেনার্স। পরের যে ঘটনাটি ওই রাত্রেই ঘটে। ওই রাত্রে কি হয়, ইনির এক ফুপু বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল, তো রাতে রান্না করছিলেন। রান্নাঘর ছিল মূল ঘর থেকে একটু দূরে। তো ওই ফুপু রান্না করছেন, হঠাৎ করে একটা কথা শুনতে পান, ফুপু, আমার খুব ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার একটু খেতে দে। উনি কথা শুনে সামনের দিকে তাকান। সামনের দিকে তাকিয়ে দেখেন সাদা কাফনের পোশাক পরে শাহিন দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে ফুপু জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। তার চিৎকার শুনে সবাই তার কাছে যান। মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরলে তিনি যা দেখেছেন সেটা সকলকে খুলে বলেন। তখন সবাই বলে, তুমি ভুল দেখেছো, কারণ তুমি শাহিনকে খুব আদর করতে, ও তোমার কাছে আসতো, সবসময় খাবার দিতে ওকে, এটা তোমার মনের ভুল। কিন্তু ফুপুর কথা হলো, ভুলি যদি দেখি আর ভুলি যদি শুনি তাহলে তো আমি অজ্ঞান হব না, সুস্থ থাকবো। যাই হোক, সবাই মিলে তাকে বোঝায় এটা তার মনের ভুল। এবার আসি পরের ঘটনায়। শাহিনের আর এক বন্ধু ছিল, তার নাম হলো শুক্কুর আলী। তার বাড়ি ছিল একই পাড়ায়। সে তার ভুট্টার জমিতে পানি দিয়ে রাত 11টার সময় বাসায় ফিরছিল। সে বাড়ির কাছাকাছি আসার একটু আগে একটা বাঁশঝাড় পড়ে। বাঁশঝাড়টি ছিল অনেক জায়গা নিয়ে। সে যখন বাসার কাছাকাছি আসে তখন দেখে 5টি বাঁশ নিচে নামছে আর উপরে উঠছে এবং তার উপর কেউ একজন বসে আছে। শুকুর আলী এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তাকে তো বাড়ি যেতে হবে। সে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। তখন এই বাঁশ ওঠানামা বন্ধ হয়। প্রথম দিকে বুঝতে পারেনি কে বসে আছে এখানে। বাঁশ একেবারে উঠে দাঁড়িয়ে থাকে যখন, এবং তখন এই শুক্কুর আলী চিন্তা করে যে উপরে কেউ বসে আছে দেখি, কিন্তু তারপরও দেখছে যে একটা অবয়ব বসে আছে, কিন্তু কে এটা বুঝতে পারছে না। সে তো গ্রামের ছেলে, সাহসী। হঠাৎ করে মনে হলো যে শুক্কুর আলীর কেউ নাম ধরে পেছন থেকে ডাকছে। শুক্কুর আলী পেছন দিকে তাকিয়ে দেখে এই শাহিন সাদা কাফনের পোশাকে মাটি থেকে উপরে দাঁড়িয়ে রয়েছে, মানে শূন্যে ভেসে আছে। আর শুক্কুর আলীকে বলছে, হে শুক্কুর, তোর সাথে আমায় নিয়ে যা। এইটা শোনার পর সে তো চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড় দেয়। এখন সে তার বাড়ির দিকে না গিয়ে সামনে যার বাড়ি পেয়েছে সেই বাড়িতে ঢুকেছে। ঢুকে চিৎকার করতে থাকে। বাড়ির লোকজন এসে দেখে যে শুক্কুর আলীর চোখে মুখে আতঙ্কের ছাপ। জিজ্ঞেস করে, শুক্কুর, কি হয়েছে? তখন শুক্কুর আলী সে যা দেখেছে সব খুলে বলে। তখন ওই বাড়ির 2-3 লোক শুক্কুর আলীকে তার বাড়িতে দিয়ে আসে। এবার আসি একই রাত্রে আর একটি ঘটনায়। তখন গভীর রাত আনুমানিক 2টা কি 3টা হবে। এই যে নাদিম চাচা, যিনি এই শাহিনকে বাইকে করে নিয়ে গিয়েছিলেন, নাদিম চাচার যে জানালায় মনে হচ্ছে কেউ ঢিল ছুঁড়ে মারছে এবং বারবার ঢিল মারছে।
এই ঢিল মারার শব্দে নাদিম চাচার ঘুম ভেঙে যায়। আর একটা জিনিস বলে রাখা ভালো যে নাদিম চাচা কিন্তু বিবাহিত ছিলেন, কিন্তু তার স্ত্রী অন্য উপজেলায় চাকরির সুবাদে অন্য ওই জায়গায় থাকতেন, তো এই জন্য তারা আলাদা থাকতেন। তো যাই হোক, ঢিল মারার শব্দ ওনার ঘুম ভাঙে, তো উনি শুনতে পান ছোট ছোট টুকরোকে ওনার জানালায় ক্রমাগত ছুঁড়ে মারছে। তো এই নাদিম চাচা কি করেন, জানালা খুলে দেখার চেষ্টা করেন ঢিল কোথা থেকে তার জানালায় পড়ছে, বা কেউ ইচ্ছা করে তার ঘুমের ডিস্টার্ব করছে কিনা। কারণ অনেক সময় তার বাড়ির আশেপাশে যে বন্ধু বান্ধব আছে, রাতে তারা কোনো কারণে যদি মোবাইলে কথা বলা, খেলা দেখা বা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে, এই কারণে যদি কেউ ওদিক দিয়ে আসা যাওয়া করে, তখন কি করতো, এই নাদিম চাচাকে বিরক্ত করতো। তো নাদিম চাচা এই চিন্তা করে উনি জানালা খুলেছেন যে দেখি আমার কোন বন্ধু এদিক দিয়ে যায়। জানালা খুলে উনি কাউকে দেখতে পান না। উনি ভালো করে দেখার চেষ্টা করেন, কিন্তু কাউকে দেখতে পাননি। উনি যখন জানালা বন্ধ করবেন, ঠিক তখনই আচমকা দেখেন শাহিন ধপাস করে জানালার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, আর সে কান্না করছে। এটা দেখে উনি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেন এবং জিনিসটা চোখের ভুল ভেবে উনি ঘুমানোর চেষ্টা করেন। হঠাৎ করে এই নাজিম চাচার ঘুম ভাঙে কান্নার শব্দে। উনি চোখ খুলে দেখেন ভয়ানক একটা জিনিস। উনি দেখেন ওনার ঘরে যে ফ্যান রয়েছে, এই ফ্যানের উপর পা দিয়ে মাথা নিচে দিয়ে এই শাহিন কান্না করছে, বাদুর যেভাবে ঝুলে থাকে ঠিক সেভাবে। অথচ ফ্যানের যে ব্লেড, এই ব্লেড তো পাতলা ব্লেড, এখানে যদি একটা বিড়ালও ওঠে তাহলে তো বিড়ালটা পড়ে যাবে, ফ্যানের ব্লেড বাঁকা হয়ে যাবে। একটা মানুষ কিভাবে এখানে ঝুলে থাকতে পারে? তিনি দেখেন যে শাহিন কান্না করছে এইভাবে বাদুরের মতো ঝুলে ঝুলে, তার চোখ দিয়ে রক্ত পড়ছে। এই যে ঘটনাটা, এই ঘটনা দেখার সাথে উনি প্রচন্ড ভয় পান। আর ওই সময় শাহিন বলে ওঠে, নাদিম চাচা তুই আমাকে বাঁচাতে পারলি না? তখন নাদিম চাচা দেন বিশাল জোরে এক চিৎকার দেওয়ার সাথে সাথে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। আর অন্য ঘর থেকে তার পরিবারের লোকজন চলে আসে। ওই রাতে নাদিম চাচার ঘুমাতে পারেননি। পরের দিন উনি এই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন। 3 মাসের মধ্যে উনি আর গ্রামেই যান নাই। পরদিন সকালবেলা সবাই যা যা দেখেছে এলাকায় জানাজানি হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে যে তারা যা দেখেছে এটা মনের ভুল না, ঠিকই দেখেছে। গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে সারাদিন কেটে যায়, কোনো সমস্যা হয়নি। দিনের বেলা, রাতের বেলা ঘটে এক মর্মান্তিক ঘটনা। এই যে নাজিম চাচা, এনার ছোট বোন সেই সময় 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে থাকে। উনি গভীর রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন। তো ওয়াশরুম থেকে বের হয়ে যখন আবার ঘরের দিকে যাচ্ছেন, তখন ওই উঠানের পাশে একটা আমড়া গাছ ছিল। তখন তার কাছে মনে হয় আমড়া গাছে সাদা পোশাক পরে কেউ একজন বসে আছে। তিনি তো ভয় পেয়ে যান। তখন তিনি তার মাকে ডাকতে থাকেন। যখনই তার মাকে ডাকছেন, তখনই এই নাদিম চাচার বোন খেয়াল করেন যে আমড়া গাছ থেকে উড়ে উড়ে তার দিকে কিছু একটা আসছে। যখন তার সামনে চলে আসে, তখন দেখেন এটা আর কেউ না, শাহিন। এবং কোনো কথা ছাড়াই সে এসে বিদঘুটে একটা হাসি দিয়ে এই নাদিম চাচার বোনের পেটে সজোরে এক লাথি মারে। তারপর নাদিম চাচার বোনের আর কিছু মনে নেই। সকালে সে নিজেকে হসপিটাল আবিষ্কার করে। তখন তিনি তার মায়ের কাছে শোনেন, তার চিৎকার শুনে তার মা যখন আসে, তখন তার মা দেখে যে এই নাদিম চাচার বোন মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তার চারদিকে একটা আগুনের কুণ্ডলী ঘুরছে শূন্যে। যখন তার মা এটা দেখে চিৎকার দেন, তখন ওই আগুনের কুণ্ডলীটা অন্যদিকে চলে যায়। আর এই যে নাদিম চাচার বোন, উনি তো খুব অসুস্থ হয়ে পড়েন এই অশরীরীর হাতে লাথি খেয়ে। তো তার অবস্থা খারাপ, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। দুঃখের বিষয় হলো ডাক্তার জানান তার পেটের অনাগত সন্তানটি মারা গেছেন প্রচন্ড আঘাতে। পরিবারে একটা শোকের ছায়া নেমে আসে। এবার আসি একই রাতে আরেকটি ঘটনায়। এটি ঘটে একজন চাষির সাথে, তার নাম হচ্ছে তারা মিয়া। উনি জমিতে চাষাবাদ করেন। উনি ছিলেন সাহসী মানুষ। ওনার কাজ ছিল পরের জমিতে লাঙ্গল চাষ করে দেয়া। সেদিন রাতের বেলা, মাঝে মাঝে উনি রাতের বেলা গরু নিয়ে বের হতেন, চাষাবাদ করতেন। ওই দিন রাতের বেলা মাঝরাতে তার 2টা গরু নিয়ে বের হয়েছেন, যেই জমিতে লাঙ্গল দিয়ে চাষ করছেন। তো সেই জমিতে যখন চাষ করতে করতে একদম মাঝের দিকে চলে এসেছেন, তখন তারা মিয়া খেয়াল করেন তার গরু আর সামনে যাচ্ছে না। উনি গরুকে লাঠি দিয়ে আঘাত করতে করতে সামনের দিকে আগানোর চেষ্টা করেন, কিন্তু তারপরও গরু আর সামনের দিকে আগায় না। তারা মিয়া এবার দেখেন যে দূরের একটা গাছ থেকে আগুনের একটা কুণ্ডলী সোজাসুজি তার দিকে আসছে। এইটা দেখে উনি বুঝতে পারেন একটা খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে। রাতের বেলা এমন অনেক কিছুই ঘটে। আর যেহেতু উনি জমি চাষাবাদ করেন, মাঝে মাঝে রাতের বেলা চাষাবাদ করেন, এসব ছোটখাটো বিষয়ে তার আগে থেকে ধারণা আছে। আর এই কারণে উনি কি করতেন, এক বান্ডিল বিড়ি সবসময় সাথে রাখতেন। উনি কি করেন, তার সাথে থাকা
বিড়ির বান্ডিল থেকে একটা বিড়ি ধরান আর গরুর সাথে লাঙল ধরে দাঁড়িয়ে থাকেন। এর মধ্যে ওই আগুনের কুণ্ডলী একটা মানুষের আকৃতি নিয়ে ওই জমির আইল বরাবর দাঁড়িয়ে আছে। উনি ভালো করে বোঝার চেষ্টা করে জিনিসটা কি। উনি দেখেন এটা আর কেউ না, শাহিন দাঁড়িয়ে কান্না করছে। তার আমি বুঝতে পারেন গতকাল মানুষের মুখে উনি যা যা শুনেছেন সেটা সত্যি, এখন ওনার সাথে এটা ঘটছে। উনি কি করেন, বিড়ি খেতে থাকেন আর আজানের অপেক্ষা করতে থাকেন। 4টি বিড়ি শেষ হতেই উনি দেখেন যে এই যে শাহিন কান্না করতে করতে ঠিক যেদিকে এসেছিল ওইদিকে উড়ে যেতে থাকে। এর কিছুক্ষণ পরেই মিলিয়ে গেল। এই ঘটনার মিনিট 10 পরেই আজানের শব্দ ওনার কানে ভেসে আসে, আর তখন গরুও সামনে এগোতে থাকে। স্বাভাবিক কাজকর্ম শেষ করে উনি বাড়ি এসে সব ঘটনা খুলে বলেন। তখন গ্রামের মানুষ এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে কি শুরু হলো, আমরা বাসা বাড়িতে বের হবো কিভাবে। আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়ে যে মানুষজন রাতের বেলা খুব প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। বিভিন্ন মানুষের সাথে এই শাহিনের অবয়বটি দেখা দিতে থাকে, মানুষ ভয় পেতে থাকেন। গ্রামের মানুষরা করতে থাকেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। ওই গ্রামে 5টি মসজিদ ছিল, 5টা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে তারা একত্র করেন এবং সমাধান করতে বলেন। তখন সব ইমাম সাহেবরা চিন্তা করেন যে কি করা যায়। সকলেরই একমত কোন দুষ্টু প্রকৃতির জিন এই শাহিনের রূপ ধরে মানুষকে ভয় দেখাচ্ছে, কারণ যারা মারা যায় তারা তো আর ফেরত আসতে পারে না। আত্মহত্যায় প্ররোচনা দানকারী এক শ্রেণীর জিন রয়েছে। কোনো মানুষ আত্মহত্যা করতে গিয়েছে আবেগের বশে, রাগ করে, হয়তো সে গলায় ফাঁস দেবে, হঠাৎ করে মনে হলো যে না, গলায় আমি ফাঁস দিব না, মরবো না। তখন কেউ তার কানের কাছে এসে বলে, এই তুই মর মর মর, তোর সাথে এই হয়েছে সেই হয়েছে, বেঁচে থাকি কি করবি, এই টাইপের কুমন্ত্রণা দেয়। এমনও হয় যে জোর করে কেউ গলায় দড়ি পরিয়ে দেয়। কেউ হয়তো হাত দিয়ে গলা দড়িটা কাছে নিয়েছে, বা কেউ সুইসাইড করার জন্য কোনো উঁচু ভবনের কাছে গিয়েছে, উপরে দাঁড়িয়ে থেকে নিচের দিকে তাকিয়ে মনে হলো না লাভ দিব না, তখন এই শ্রেণীর জিনেরা ধাক্কা দিয়ে ফেলে দেয় বা গলায় দড়ি পরিয়ে দেয়। বা কেউ বিষ খেতে গিয়েছে, বিষের বোতল গলার মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু যারা মারা যায় তারা তো আর বলতে পারে না, কিন্তু এই শাহিন বলতে পেরেছিল, কারণ সে পরে তো বেশ খানিকক্ষণ জীবিত ছিল। এই ঘটনার বিশ্লেষণ করে ইমাম সাহেবরা এই সিদ্ধান্তে উপনীত হন যে খুব পিশাচ প্রকৃতির একটা জিন, সে শাহিনের বেশে ঘুরে বেড়াচ্ছে, এটাকে দমন করতে হবে। এখন এটা দমন করার একটা পদ্ধতি হলো শাহিনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াতে হবে। এখন শাহিনের পরিবার তো ওরকম ধনী ছিল না যে পুরো গ্রামের মানুষদেরকে তারা খাওয়াতে পারবেন বা গ্রামের এত দরিদ্র মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দিতে পারবেন। তখন ইমাম সাহেবরা সকলকে পরামর্শ দেন, আপনারা গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে মুষ্টি চাল তোলেন এবং এটা দিয়ে খিচুড়ি পাকান। শুক্রবার আমরা আসরের নামাজের পর শাহিনের বাড়িতে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করব। আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওকে ক্ষমা করেন। আর এই যে অশুভ শক্তির একটা প্রকোপ শুরু হয়েছে গ্রামে, এটা থেকে আল্লাহ যেন আমাদেরকে নিষ্কৃতি দেন। এরপর গ্রামবাসী তাই করেন, প্রত্যেক বাড়ি থেকে চাল তোলা হয়, সেই চাল দিয়ে খিচুড়ি পাকানো হয়। সেই খিচুড়ি গ্রামের প্রত্যেকটা বাড়িতেই পৌঁছে দেওয়া হয়েছিল এবং গ্রামের যারা গরিব দুঃখী মানুষ ছিলেন তাদেরকে খাওয়ানো হয়েছিল। ওই শুক্রবার সন্ধ্যার পর থেকে নিয়ে কেউ আর শাহিনকে কখনো দেখেনি, এখন পর্যন্ত দেখেনি। কিন্তু সমস্যা কিন্তু শেষ হয়নি। সমস্যা থেকে গেল তার নাজিম চাচার সাথে। নাজিম চাচার সাথে এখনো ওই শাহিন দেখা দেয়। ধরুন যে নাজিম চাচা বাইক নিয়ে কোথাও যাচ্ছে রাতের বেলা, হঠাৎ করে সে দেখলো যে শাহিন তার পেছনে বসে আছে, কিন্তু সে কিন্তু ভয় পায় না, কারণ ওই মুহূর্তের জন্য নাজিম চাচা ভুলেই যান যে শাহিন মারা গেছে। কিন্তু শাহিন যখন চলে যায় তখন তার মনে পড়ে, হাই রে, শাহিন তো মারা গেছে। এরকম কিন্তু অনেকবার হয়েছে, এখনো হচ্ছে। অনেক সময় এমন হয় যে উনি বাসে যাওয়ার জন্য উঠেছেন রাতের বেলা, হঠাৎ করে দেখলেন যে একটা ফাঁকা সিটের পাশে শাহিন বসে আছে। এই শাহিন, তুই কোথায় যাস? এই তো যাচ্ছি চাচা, বসো। গল্প গুজব করছে, 3-4 ঘন্টা গল্প করছে, কিন্তু আসলে সেখানে কেউ নেই। এরকম ঘটনা এই নাজিম চাচার সাথে এখনো ঘটে চলছে। নাজিম চাচা বর্তমানে ঠাকুরগাঁয়ে থাকেন। উনি খুব স্বনামধন্য একটি ট্রাক্টর কোম্পানিতে সেকেন্ড ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন। প্রিয় লিসেনার্স, ঘটনা এটাই। কেমন লাগলো আপনাদের কাছে? নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনাটি ওনাকে দিয়েছিলেন মোহাম্মদ সারওয়ার মিয়া, গ্রাম রঘুনাথপুর, রেলগেট, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জ। আর এই যে মোহাম্মদ সারওয়ার মিয়া ভাই, উনি বর্তমানে
সৌদি আরবের আবহাওয়া প্রদেশে কর্মরত রয়েছেন। তো ওইখানে ওনার একজন কলিগ রয়েছে যার নাম মোহাম্মদ নাসির মিয়া। তার গ্রাম রুস্তমপুর, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। মূলত তার কাছ থেকেই ঘটনাটি সংগ্রহ করেছেন এবং এরপরে সৌমিত্রর সাথে যোগাযোগ হয় এবং তারপরে এই ঘটনাটি আমার কাছে আসে। এই যে মোহাম্মদ নাসির মিয়া, উনি নিজে অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছিলেন ঘটনাটি। তো আমি চেষ্টা করব ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। চলুন ঘটনাটি শুরু করি। আমার নাম মোহাম্মদ নাসির মিয়া। ঘটনাটি আমার বাবার সাথে ঘটেছিল। আমি আমার বাবার নাম প্রকাশ করতে চাচ্ছি না। সময়টা আনুমানিক 1975 সাল হবে। তখন আমার বাবা বিয়ে করেননি। হঠাৎ একদিন আমার দাদার পুরো পরিবারে একটি দাওয়াত আসে রূপসা থেকে। দাওয়াতটি ছিল একটি বিয়ের দাওয়াত। তখন আমার বাবা এবং আমার 6 জন চাচা সহ বিয়ের দাওয়াত খেতে যান সেখানে। বিয়ের দাওয়াত খেতে খেতে এবং বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। আনুমানিক রাত তখন 11টা কি 12টা হবে। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে রূপসার দূরত্ব হবে 3 কিলোমিটার। আমার বাবা এবং তার সব ভাইয়েরা মিলে পায়ে হেঁটে আসছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার বাবা সবার একটু পেছনে পড়ে যান। গ্রামের পায়ে হাঁটা মেঠো পথ, পথের পাশে ছিল অনেক পুরনো একটি বট গাছ। ঠিক সেই জায়গায় যখন এসেছেন, হঠাৎ আমার বাবা দেখতে পান একজন বৃদ্ধ লোক, ধবধবে সাদা পাঞ্জাবি পরা, হাতে তার একটি লাঠি। আমার আব্বু লক্ষ্য করলেন ওই লাঠি থেকে আলো বের হচ্ছে। হঠাৎ তিনি আমার বাবার নাম ধরে ডাকতেন। আমার বাবা তার ডাক শুনে চেঁচিয়ে ওঠেন ভয়ে। তখনই দৌড়ে দ্রুত তার ভাইদের কাছে চলে যান। ভাইদের কাছে আব্বু কি কি দেখেছেন সব খুলে বলেন। তখন তার ভাইরা এসে সেখানে আর কাউকে দেখতে পান না। সেদিনের মতো আর কিছুই হয়নি পথে। আমার বাবা ঠিক মতোই বাড়িতে চলে আসেন। তারপর পার হয়ে যায় কয়েকটি বছর। আমার বাবা বিয়ে করেন আমার মাকে। দেখতে দেখতে বিয়ের বছরখানেক পরে আমার একটা বোন আসে দুনিয়াতে। হঠাৎ একদিন আমার মায়ের মাথার মাঝে দুটো জটের উৎপত্তি হয়। তো সবাই মনে করেছে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার দাদি ছিলেন একজন কোরআনের হাফেজা। জটগুলো দেখে তার সন্দেহ হয়। তখন আমাদের পাশের বাড়ির একজন মহিলা কবিরাজ ছিলেন। সবাই বলতো তার কাছে নাকি 7টি জিন রয়েছেন। তিনি একজন কামেল কবিরাজ ছিলেন। একদিন আমার দাদি তার কাছে যান এবং বলেন যে তার পুত্রবধূর মাথায় হঠাৎ 2টি জট হয়েছে। তখন তিনি সব শুনে আমার মাকে তার কাছে নিয়ে যেতে বলেন। আমার দাদিও দেরি না করে আমার মাকে তার কাছে নিয়ে যান। তখন তিনি আমার মাকে দেখেন এবং অনেকক্ষণ চিন্তা করে বলেন, জটগুলো খুব তাড়াতাড়ি কেটে ফেলতে হবে, না হলে নাকি আমার মা মারা যাবে। আমার দাদির তো ভয়ে আত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন সেই মহিলা কবিরাজ বলেন আগামী মঙ্গলবার আমার মাকে নিয়ে যেতে তিনি জটগুলো কেটে দেবেন। যেই কথা সেই কাজ। এরপর মঙ্গলবার দিন আমার মার মাথা থেকে ওই জট 2টি কেটে ফেলা হয়। জট কেটে ফেলার 2 দিনের মধ্যে আমার বাবার 2টি গরু ছিল যা দিয়ে হাল চাষ করা হতো। তার মধ্যে একটি গরু মারা যায়, আরেকটি গরু প্যারালাইসিস হয়ে যায়। অনেক ডাক্তার দেখানো হয়, গরুর কোনো লাভ হয় না। একদিন আমার বাবা যান এক গায়েবী দরগায়। আপনি হয়তো বলতে পারেন যে গায়েবী দরগা এটা আবার কেমন? আসলে অনেকদিন আগে হঠাৎ এক রাত্রে সবাই ঘুমিয়েছিল। ঘুম থেকে সকালে সবাই উঠে দেখে একটা জায়গায় 7টা কবর উঠেছে নিজে থেকেই। এরপর এলাকার অনেকেই স্বপ্নে দেখে সেটাকে যেন দরগা বানানো হয়। এরপর থেকে সবাই এই কবরগুলিকে পীরের কবর মনে করে। সেখানে কোনো বুজুর্গ ব্যক্তির কবর ছিল বলে তারা বিশ্বাস করেন। সেখানে 6টা কবর সমান আর একটা কবর একটু বড়। স্থানীয় সবার বিশ্বাস প্রতি বৃহস্পতিবার রাত্রে এখানে কোনো আল্লাহওয়ালা কারো উপস্থিতি বোঝা যায়। আমাদের এলাকার এবং অন্যান্য এলাকার যে কোনো জিনে ধরা লোকদেরকে যদি এখানে বৃহস্পতিবার রাত্রে বেঁধে রাখা হয় তাহলে নাকি তারা আপনা আপনি ভালো হয়ে যায়। সেই থেকে সবাই এটাকে গায়েবী দরগা বলে। তো ঘটনায় ফেরা যাক। আমার বাবা দরগার খাদেম হুজুরের কাছে গিয়ে বলেন যে আমার গরুর এমন অবস্থা। তখন হুজুর আমার বাবাকে পানি পড়া দিয়ে বলেন যে এটা গরুর গায়ে ছিটিয়ে দিতে আর একটু খাইয়ে দিতে। যেমন কথা তেমন কাজ। আমার বাবা বাড়িতে এসে তাই করেন এবং আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই গরুটি সুস্থ হয়ে যায়।
গরুটি সুস্থ হবার একদিন পরেই ঘটে আর একটা ঝামেলা। আমার বোনের মাথায় আবার সেই 2টা জট চলে আসে। তখন আর আমার বাবা সেই মহিলা কবিরাজের কাছে না গিয়ে সেই দরগার হুজুরকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। হুজুর এসে সব দেখে সব জেনে একদিনের সময় নিয়ে চলে যান। একদিন পরে এসে উনি জানান আসল ঘটনা। আসলে বেশ কিছু বছর আগে রাতে আমার বাবা বিয়ের দাওয়াত খেয়ে আসার সময় রাতে যে বৃদ্ধ লোককে দেখেছিলেন তিনি নাকি ছিলেন সেই গায়েবী দরগার একজন পীরের শিষ্য জিন। তিনি নাকি আমার বাবাকে পছন্দ করতেন, তাই বিশেষ কিছু একটা দিতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা ভয়ে চিৎকার করে ওঠার কারণে তিনি থেমে যান। তিনি আর কিছু দেননি, তিনি আর ভয়ও দেখাননি। পরে তিনি আমার বাবা পেছনে পেছনে আমাদের বাড়িতে চলে আসেন, আর ওনার উপস্থিতির প্রভাবই মূলত তখন থেকে আমাদের বাড়িতে এইসব ঘটনা ঘটতে থাকে। হুজুর আরো বলেন যে প্রথমবার যখন মহিলা কবিরাজ আমার মায়ের মাথা থেকে সেই জটগুলো কেটে ফেলেন তখন নাকি ওই জিন রাগান্বিত হয়ে যান, যার কারণে আমাদের বাড়িতে বিভিন্ন সমস্যা হয়। আর এখন ওই জিন আবার নাকি সেই জট আমার বোনের মাথায় দিয়েছেন। এবার নাকি সেই জট কোনোভাবেই কাটা যাবে না, কাটলে নাকি মহা বিপদ আসবে আমাদের উপর। তখন আমার বাবা হুজুরকে বলেন এই জট তো রাখা যাবে না হুজুর, কারণ আমার মেয়ে এখন অনেক ছোট, আর এই জটের কারণে আমার মেয়ের মাথায় অনেক উকুন হয়েছে এবং উকুনগুলো মাথার ক্ষতি করছে, এভাবে থাকলে তো আমার মেয়ে বাঁচবে না। তখন হুজুর আরো একটা দিন সময় নিয়ে চলে যান এবং পরদিন আসবেন বলে কথা দেন। পরদিন তিনি যথাসময় এসে গত রাত্রের ঘটনা সব খুলে বলেন। গত রাত্রে নাকি তিনি আসন করে জিনদের সাথে অনেক কথা বলেছেন, অনেক তর্ক বিতর্ক করেছেন। তারা কিছুতেই রাজি হচ্ছিলেন না এই জট কাটার বিষয়ে। শেষে দীর্ঘক্ষণ আলোচনার পর একটা পর্যায়ে রাজি হয়েছেন। এখন জট কেটে ফেলা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু কাটার পর জটগুলা ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মাটির নিচে দাফন করে দিতে হবে। এরপর হুজুর চলে যান। হুজুরের কথা মতো আমার বাবা হুজুর যেমনটা বলেছেন ঠিক তেমনটাই করেন। তারপর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনো আমাদের পরিবারের উপর কিছু একটা আছে, কোন একটা উপস্থিতির আভাস আমরা পাই। এটি ছিল ঘটনা। হয়তো ঘটনাটি বেশি ভয়ের না, কিন্তু 100% সত্য একটি ঘটনা। আমি একজন প্রবাসী, অনেক কষ্ট করে সারা রাত জেগে ঘটনাটি লিখেছি। যদি প্রচারযোগ্য মনে হয় তাহলে প্রচার করবেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, আপনার ঘটনাটি আমরা প্রচার করলাম। এই ঘটনাটি নিয়ে আমি একটি দুটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে অনেক সময় এই ধরনের গায়েবী দরগার কথা বিভিন্ন সময় শোনা যায়। তো দরগা কেন্দ্রিক বিভিন্ন অ্যাক্টিভিটিসও হয়। সাধারণত দেখা যায় যে আল্লাহওয়ালা ব্যক্তি, যে বুজুর্গ ব্যক্তি মাটির নিচে শুয়ে আছেন, তার অনুগত বা তার শিষ্য অসংখ্য জিন ছিল। তারা কিন্তু সেই জায়গা ছেড়ে যান না, তারা সেখানেই থাকেন, যেহেতু তাদের ওস্তাদ এখানে শায়িত আছেন। আর যেহেতু ওই জিনেরা ওইখানে থাকে, তখন তারা কোনো কোনো মানুষের উপকার করার চেষ্টা করেন। আর এই বিষয়টি কিন্তু অনেক জায়গায় চলে আসছে। কিন্তু একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হলো যে এই যে দরগা কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা বাণিজ্য চারদিকে আমরা চলমান দেখি, অনেকেই বিভিন্ন ধরনের অবৈধ মানত করে বসেন না বুঝেই। এই বিষয়গুলো সম্পর্কে ভালো কোনো আলেমের কাছ থেকে জেনে নিব। এই বিষয়ের মাসালা কি, এই বিষয়ে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমাদের আকীদা কেমন হবে, এটা ভালো কোনো আলেমের কাছ থেকে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। প্রিয় লিসেনার্স, যেহেতু এই টাইপের ব্যাপারগুলো বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় রয়েছে, এই কারণেই আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।